গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ ৪৯ পর্ব। রাত থেকে মাথাটা টিপটিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলেছিল ভাতও খাব না, অফিসও যাব না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনি। বাঁজা মানুষ সারাটা দিন তো একাই কাটে, তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস, একটা দিন একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাইয়ের কাটছে আজকাল এক নতুন নেশায়। ঠিক নতুন নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরা ধরেছে আজকাল নিতাই আর নবকুমার, ফি রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেরই একটু এদিক সেদিক বাড়ি, বাগান, পুকুর আছে। তারা নেমন্তন্ন করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকেই ছিপ, হুইল, বড়শি, চার নিয়ে ব্যস্ততা পড়ে যায় দু বাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনি। আর শহরের বাসায় কম কাজ করে করে আয়েশি হয়ে যাওয়া মনে ভাবল, যাক, তাহলে আজ রাঁধবই না। ও যেমন ভাতের বদলে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, আমিও তাই থাকব। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। এও তো রক্ষা করতে একটু মাছ মুখে দেয়া দরকার। তা রাতে সে লক্ষণটুকু পারলেই হবে। কলসিতে কই মাছ জিওনো আছে। সেই মন নিয়েই খানিক বেলায় আধ সেলাই কাঁথাখানা আর সুতো পেড়ে নিয়ে বসেছিল ভাবিনি। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ উঠে এসে বলল, এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেড়ে বসেছ যে? ভাবিনি মুখ কুঁচকে বলল, তুমি যখন খাচ্ছ না তখন আর নিজের জন্য কে আবার হাড়ি নাড়ে? নিতাই অবাক হয়ে বলল, তার মানে আমি খাবো না বলে তুমিও হরিমটর? ছি ছি, ই আবার একটা কথা নাকি? ভাবিনি একটা উচ্চাঙ্গের দার্শনিক ভঙ্গি করে বলে, মেয়ে মানুষের আবার খাওয়া, ও তোমার সঙ্গে দুটো খই মুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোই জ্বালবে না? দরকার তো দেখছি না কিছু। নিতাই ইতস্তত করে বলে, তবে আর কি কথা, নইলে ভাবছিলাম। কি ভাবছিলে? না থাক। ভাবিনি কাঁথা সরিয়ে রেখে বলে, থাকবেই বা কেন, বলোই না। নিতাই বলে, না মানে বলছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি। আলু মরিচের দম দিয়ে দুখানা গরম গরম রুটি খেলে মন্দ হতো না। রুটি? রুটি শুনেই ভাবিনীর মাথায় বজ্রাঘাত হয়। রুটি কথাটাই শুনেছে এ যাবৎ, হাতে করে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরে ও বস্তুর চলন নেই। ভাত খাও ভাত, না খাও মুড়ি আছে, চিড়ে আছে, খই বাতাসা, ফুলুরি কলাই সিদ্ধ আছে। যার যেমন শরীরের অবস্থা বুঝে সেবা করো। রুটির কথা ওঠে না। কলকাতায় এসে নিতাই এই শহুরে চালটি শিখেছে। আর একদিন অমনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে বলেছিল, দেহটা কেমন ম্যাজ ম্যাজ করছে, দুখানা রুটি করো না, আটা নিয়েই এসেছি একেবারে। সেদিন একটু অমৃত ভাষণ করতে হয়েছিল ভাবিনীকে। স্বামীর কাছে মিথ্যে বলার পাপের জন্যে অলক্ষ্যে একবার নাকটা কানটা মলে নিয়ে বলেছিল, ও হরি, ভাত তো চড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘর খানা তল্লাশ করতে যায়নি। তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা শুদ্ধ আটা মজুদ আছে নিতাইয়ের জানা। কাজেই বাসনাটা প্রকাশ করে ফেলে, অন্য চিন্তায় পড়ে না। কিন্তু ভাবিনীর মাথায় যে দুশ্চিন্তার পাহাড় চাপল। রুটি গড়তে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি গড়তে জানি না বলাটাও তেমনি কঠিন। তবু শেষ চেষ্টা করে সে, বলে,
দিন দুপুরে শুকনো রুটি আর কেন খাবে তবে? বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না। নিতাই ভাবিনীর আশার মূলে কুঠারাঘাত করে। অন্নদ্রব্যটা থাক, ওতে শরীর রসস্থ হয়। রুটিটা নেহাত শুকনো না করো, গাওয়া ঘি একটু মাখিও। মেলা করো না, ওই খান 12-14, অল্পাহারি ওষুধ। অগত্যই আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে, ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। কোথায় আজ কাঁথাখানা মিটিয়ে ফেলবে আশা করেছিল উনুনের দায়ে ধরা পড়বে না। সে জায়গায় কিনা একেবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হল না। কারণ প্রথমেই প্রয়োজন অতিরিক্ত জল ঢেলে আটাটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছিঁড়ে খুঁড়ে বহুকোণ বিশিষ্ট খান কয়েক আটার চাকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফেলে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলোই। অথচ আবার গঠন সৌকুমার যে জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্যেও রুটিই করছে ভাবিনি। আর সে রুটির সংখ্যা অনুমান করে মনে মনে একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। পেটের মধ্যে যে সাড়া উঠেছে, বারবার সাড়া দিয়ে উসখুস করে অবশেষে রান্নাঘরের দরজাতেই এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাঁধছ? বললাম যে শুধু 2খানা রুটি আর আলু মরিচের দম হলেই হবে। ভাবিনি আজও মনে মনে নাক কান মুলে বলে, ও মা, তাই আবার খেতে পারে মানুষ? একটু সোনামুগের ডাল চড়াচ্ছি। এই দেখো, আবার ওই সব, তাই এত দেরি হচ্ছে। দরকার নেই, ওই যা হয়েছে তাই দিয়ে দাও। দিয়ে তো দেবে, কিন্তু আলু মরিচের দম কই? আলু তো এখনো ঝুড়িতে। অগত্যাই হাটে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনীকে। সবটা নয়, হাঁড়ির কানাটা। বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে আর বলতে থাকে, ও না হয় পরেই হবে, শুধু গুড় রুটিও মন্দ না। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভাবিনীকে স্বামীর পাতের গোড়ায়। আর জোর খিদের মুখে সেই গুড়ের ডেলা আর আটার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্তকণিকা মুহূর্তের মধ্যে অগ্নিকণিকায় পরিণত হয়ে মারমার করে ওঠে। থালাটা ধরে দিয়েই ছুতো করে রান্নাঘরে ঢুকে পড়েছিল ভাবিনী। হঠাৎ থালা আছড়ানোর ঝনঝন শব্দে চমকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখল থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কখানা রুটি একসঙ্গে তাল করে হাতের চটকে নিতাই চেঁচাচ্ছে, কি হয়েছে কি? আমার ছেঁড়াদ্দুর পিণ্ডি? বলি, 2খানা রুটি গড়বার যদি ক্ষমতা না থাকে আগে বলনি কেন? কোন শালা বিকুপ খেতে চাইতো তাহলে? আমারও যেমন মুখ্যমি, বাজার থেকে 2 আনার পুরি তরকারি কিনে এনে খেলেই চুকে যেত। তা নয়, স্বাদ করে রুটি খেতে চাইলাম আমার কর্মিষ্ঠী পরিবারের কাছে। বোঝা উচিত ছিল এসব সভ্য কাজ সবাইয়ের জন্যে নয়। সেই যে বলে, বাপের জন্মে নেইকো চাষ, ধানকে বলে দুর্ব ঘাস। এ হচ্ছে তাই। তা শহরে যখন এসেছ, সভ্য কাজ তো একটু শিখতে হবে বই কি। তোমার ধান সেদ্ধ ঢেকি কোটার মহিমা তো চলবে না এখানে। তাই পরামর্শ দিই, একবার আধবার বৌঠানের কাছে গিয়ে মানুষের মতন কাজকর্ম শিখে এসো 2-1খানা। বড্ড বেশি খিদের মাথায় বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের উপর রাশ রাখতে পারেনি নিতাই। কিন্তু সকলেরই ধৈর্যের সীমা আছে। বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলেই এতগুলো কথা নীরবে শুনেছিল ভাবিনি। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে নাই ভেবেছিল, এবং মনে মনে আঁচ করেছিল, রাগটা একটু নরম হলে বরং তুতিয়ে পাতিয়ে 4টে খই দুধ
কিন্তু শেষ রক্ষে হল না। শেষ টানটা আর সইতে পারল না যন্ত্রের তার, ছিঁড়ে পড়ল ঝনঝনিয়ে। পড়বেই। তোমার গায়ে আমার পায়ের আগাটা একটু ঠেকে গেছে বলে তুমি আমায় কষে লাথালে আমি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লাখানা ছিটকে পড়েছে বলে আমার ঘরে তুমি আগুন দেবে আর আমি চুপ করে থাকব? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঢুকিয়ে আমার তামন্ত বাগান তুমি মুড়বে আর আমি ফ্যালফেল করে তাকিয়ে থাকব? আর কি নাকি? মানুষ মানে পাথর নয়, তাই শেষ রক্ষে হল না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগেই ভাবিনি রে রে করে তেড়ে এলো। কি বললে? আরেকবার বলো তো শুনি। তোমার পেয়ারের বোঠানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি আর কত অপমান তুলে রেখেছ আমার জন্যে? যা রেখেছ সব একসঙ্গে বার করো, একেবারে বুকে ভরে নিয়ে মা গঙ্গার কোলে আশ্রয় নিগে রেখে এসো। আজই আমায় রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। মা গো মা, এই সুখ করাতে তুমি আমায় শহরে এনেছিলে? ঝাড়ু মারি অমন সুখের মাথায়? ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানব, চুকে যাবে নাটা, তার আর ডালপালা গজাবে না। ও মা, এই যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জম তুমি, কেমন? উঠতে বসতে নড়তে চড়তে খালি বোঠান আর বোঠান। বলি এতই যদি মন্তরপুত করে রেখেছিল বোঠান, তো আমাকে আবার আনতে গেছিলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ ঢাকতে? তোমার আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার উপর হাতুড়ি। নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে, কি বললি? হ্যাঁ, তুই বললে তুমি আমাকে হাড়ি কাউড়ার মতন? এও বোধহয় শহুরে সভ্যতা। ভাবিনি ধেই ধেই করে উঠে। তোমায় আমি কোড়ে আঙুলের ছেদ্দা করি নে, বুঝলে? কানা করার না। দুশ্চরিত্র স্বামী। আমি যাব সেই মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষে করতে? গলায় দেবার দড়ি জুটবে না আমার? যাও যাও, তুমি যাও, দুবেলা তার পাদদোক খাও গে। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের উপর রেখে বার দুই পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পাদদোক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে তোমার মতো মেয়ে মানুষেরও সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষে করলে আর দুবেলা পা ধোয়া জল খেলে যদি তার কোড়ে আঙুলের নখের যোগ্য হও। নিতাই চরম অভিব্যক্তিতে তার হৃদয়ের শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে যে পরস্ত্রীর প্রতি এই শ্রদ্ধা প্রকাশ কাটা ঘায়ে নুনের তুল্য, তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর ভাবিনি যদি কোমরে কাপড় জড়ায়, তাকে দোষ দেওয়া যায় না। ভাবিনি জীবনাবধি যা দেখেছে তাই শিখেছে। দেখার ঊর্ধ্বে শেখবার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে? তাছাড়া যে মেয়ে মানুষ যতই নিরেট হোক, নির্বোধ হোক, স্বামীর মন পেলাম কিনা বুঝতে বাধে না তার। আর সেই মনের অধীশ্বরী যদি আর কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতার মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। এই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমরে কাপড় জড়িয়ে কি যেন একটা ছড়া ওড়ে ছিটকে কাছে সরে আসে ভাবিনি। বটে, কোড়ে আঙুলের যুগ্গি? চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরের স্ত্রী সবই মিষ্টি যাদের। বলি, তোমার প্রাণের নিধি বোঠানের সব খেলা জানো? ও কথা তুলিনে, তুলতে পীরবৃত্তি হয় না তাই তুলিনে। তুললেই তো পুরুষের মুখ বুক সব খুলে যাবে। যা দেখবে তাই সূচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এবার তোমায় জানাই,
স্বামীকে নুকিয়ে রোজ ভর দুপুরে বিবিটি সেজে কোথায় যান গিন্নি, জানো সে কথা? স্বামীকে লুকিয়ে মানে? নিতাই যেন দুর্বল হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভাবিনি কুটিল হেসে বলে, নুকিয়ে মানে নুকিয়ে, ঝি মাগি বলেছে আমার ঝিকে, ছেলেদের শেখানো আছে, বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই সগর্জনে বলে, বিশ্বাস করি না। ও তাই নাকি? এইটুকুই বিশ্বাস করো না? আরও শুনলে না জানি কি বলবে। বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে দহরম মহরম কত জানো? তেনার সঙ্গে তো ব্রহ্ম ধর্মের আপিসে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন, ওর কথা তোমার কাছে কইতে ঘেন্না হয় তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন, খবরদার। নিতাই তীব্র চিৎকারে এগিয়ে আসে। মিথ্যেবাদী, মিছিমিছি করে আর কিছু বলতে যাস তো জিভ খসে পড়বে, একবারে চুপ। দিশেহারা দেখায় নিতাইকে। একে তো দুটো অপবাদী ভয়ানক মারাত্মক, অথচ এমনই সর্বনেশে সত্যগন্ধি যে একেবারে উড়িয়ে দিতেও বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার জাত ধর্ম খুইয়ে ব্যাম্য হয়েছিল। নিতাইয়ের হাড়ে বাতাস লেগেছিল। ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে যাওয়া আসার পথে তার কাঁটা পড়ল। কিন্তু একই কথা শোনা যায় মন্থরার মুখে। দিশেহারাই হয়ে যায় নিতাই। এই সুযোগে ভাবিনি কোমরের আঁচলটা আরেকটু শক্ত করে। বলি, গায়ের জোরে চুপ করিয়ে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। এই আমি তোমায় বলে রাখছি, তোমার ওই পেয়ারের বৌঠান ব্যাম্য হবে হবে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষছে, মিছে করে বলে ভাইজি। ভগবান জানেন বেদবানা আইবুড়ি, বয়সের তো গাছপাতর নেই। সেটাকে তার হিঁদুর সংসারে গছাতে পারবে না, তাই ব্যাম্য হয়ে তার। তুমি চুপ করবে? ভাবিনি মুখে একটা আঙুল ঠেঙ্কিয়ে ভেঙিয়ে উঠে বলে, এই করলাম, কিন্তু আমি চুপ করলেই তো এখন জগৎ চুপ করে থাকবে না, জানতে পারবে সবাই। চুপ সত্যি তখন করেছিল ভাবিনি। বোধ করি অস্নাত অভুক্ত স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লেগেছিল বলে অস্ত্র সংবরণ করেছিল। কিন্তু নিতাই ছটফটিয়ে বেরিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এসব সম্ভব? লুকোচুরি, অভিসার, ব্রাহ্ম সমাজে যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপি চুপি মেলামেশা। ভাবিনীর অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর, না স্নান না আহার আরও উদ্ভ্রান্তি আনছিল। ভাবিনী একসময় এসে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল নিয়ে সেধেছিল। গলা দিয়ে নামাতে পারেনি নিতাই। পরে হবে বলে সরিয়ে রেখে বালিশে মাথা ঘষতে ঘষতে অবশেষে একসময় ঘুমিয়েও পড়েছিল। ওবেলা ঘটেছিল এসব। ঘুম ভাঙল পড়ন্ত বেলায় নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করছে, নিতাই, নিতাই, তোদের বোঠান এসেছে এই বাড়িতে? ধড়মড়িয়ে উঠে বসে নিতাই। উপবাস ক্লিষ্ট শরীরের মাথাটা ঝিমঝিম করে ওঠে। প্রশ্নের অর্থটা চট করে হৃদয়ঙ্গম হয় না, তাই উত্তরের বদলে নিজেই সে প্রশ্ন করে, কে কে এসেছে? আরে বাবা, তোর বোঠান ছাড়া আর কে? আর কাকে খুঁজে বেড়াবো আমি? ভেতরে গিয়ে একবার খবর নিয়ে আয় দেখি বৌমার কাছে বেড়াতে এসেছে কিনা। নিতাই হতচকিত দৃষ্টি মেলে আস্তে মাথা নাড়ে। কি মুশকিল, বসে বসে হাত গুনছিস কেন? তুই তো ঘুমোচ্ছিলি মদ্দারাম। এতক্ষণে বড়সড় একটা কথা বলে নিতাই ভেবে চিনতে। কেন বাড়িতে নেই? এই দেখ, আরে বাড়িতেই যদি থাকবে তো আমি ছুটে এসে হামলা করছি কেন? ওঠ, তুই একবার। অগত্যাই উঠতে হয় নিতাইকে, এবং বাড়িতে তৃতীয় ব্যক্তি না থাকার অসুবিধেটা হঠাৎ এখন স্পষ্ট করে উপলব্ধি করে নিতাই।
ভেতরে গিয়ে ওই প্রশ্নটা এখন করতে হবে ভাবিনিকেই। নিতাইয়ের মুখ থেকেই বার করতে হবে, বোঠান এসেছেন? উত্তরটা যা আসবে সে তো নিতাইয়ের জানাই। নেহাত নবকুমারের নির্বেদেই ওঠা, নইলে সত্যবতী এসেছে আর নিতাই টের পায়নি। ঘুমিয়েছিল বই তো মরেছিল না। খান কয়েক বাড়ির ব্যবধানেই দুটো বাড়ি, আসা যাওয়া তো আছেই। ভাবিনি আসার পর তার সুবিধে অসুবিধে দেখতে প্রথম প্রথম খুবই এসেছে সত্য, কিন্তু ভাবিনীর অনাগ্রহেই যাওয়া আসাটা কমিয়ে ফেলেছে। কিন্তু সেসব আশা বেশিরভাগই নিতাইয়ের অনুপস্থিতিতে, উপস্থিতিতে দৈবাৎ। আজই কি আর হঠাৎ সেই সৌভাগ্য? নবকুমারের অধীরতায় উঠে গেল নিতাই। ভেতরে গিয়ে এদিক ওদিক ঘুরে চলে এসে মাথা নাড়ল। মান খুইয়ে আর জিজ্ঞেস করতে হল না। দেখল ভাবিনী একা বসে সন্ধ্যের অন্ধকার তুচ্ছ করে সেই কাঁথাখানায় সেলাই করছে। ভর সন্ধ্যায় যে ছুঁচসুতো হাতে করতে নেই, এই শিক্ষাও যেন বিস্তৃত হয়ে গেছে ভাবিনী। কি হবে নিতাই? নবকুমার প্রায় ভ্যাক করে কেঁদে ফেলে। নিতাই শুষ্ক মুখে বলে, আর কোথাও গেছেন হয়তো। আর কোথায় যাবে? একা আর কোথায় যাবে? নবকুমার কাতরভাবে বলে, কপালক্রমে ঠিক এই সময় তুড়ু খোকা দুদিনের জন্যে ওদের ঠাকুমা ঠাকুরদাকে দেখতে বারুইপুর গেছে। একা গেছে? চমকে ওঠে নিতাই। না না, আমাদের অবনী যাচ্ছিল দেশে। ভাবলাম ওদের তো ছুটি রয়েছে, যাক দুদিন। দেশ ভিটে তো কিছুই চিনল না, কি করে জানবো এই ফাঁকে এই বিপদ হবে? নিতাই আরও শুষ্ক কণ্ঠে বলে, তোমার সঙ্গে কোনো বচসা টচসা হয়নি তো? মানে গঙ্গার দিকে টিকে? না না, সেসব কিছু নয় নিতাই। তবে আমাকে না জানি তো তুড়ুর মা কোথাও। আবেগের মুখে এসেছিল নিতাইয়ের, তা তিনি যান, শুনেছি সে খবর। কিন্তু আবেগকে প্রশমিত করে, আস্তে অন্য কথা বলে, সে যে মেয়েটা সুহাস, সে নেই? সে তো স্কুল থেকে এসে পর্যন্ত না দেখে ভাবনা করছে, ঝিটাও কিছু জানে না। কি হবে নিতাই? কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে, তার কি কিছুই জানে নিতাই? তার শূন্য মস্তিষ্কে যেন সহস্র বোলতা সনসনিয়ে ওঠে। মাথার ভার ঘাড় বহন করতে রাজি হয় না। বালিশে ধপ করে মাথাটা ফেলে ভাঙা গলায় বলে ওঠে নিতাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আর একজন তো সবই বুঝতে পেরে ফেলেছে। নিতাইয়ের ওই একবার নিঃশব্দে অন্তঃপুরে পাক খেয়ে আসার পর মুহূর্তেই কাঁথা ফেলে উঠে এসেছে ভাবিনী। দরজার ফাঁকে চোখ কান রেখে আড়ি পেতে এ পিঠের কথাবার্তা শুনেছে, এবং শুনেই সমস্ত রহস্য হৃদয়ঙ্গম করে ফেলেছে। একটা বদ বিচ্ছিরি মেয়ে মানুষের জন্যে দুটো দস্যি পুরুষ যে এরকম মচ্ছিভঙ্গ হয়ে পড়বে, এও তো অসহ্য। চোখে দেখাই শক্ত। ওই অসহ্য ব্যাপারটা আর বেশিক্ষণ বরদাস্ত করতে পারে না ভাবিনী। ঠনঠনিয়ে দরজার শেকলটা নেড়ে দেয়। সেই ঠনঠনানির মধ্যে যেন কোনো রহস্য বার্তার ইশারা। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস। বংশধর, সর্বেশ্বর, নাড়িতে নাড়িতে বাঁধন। ছেলে দুটো আসা অবধি এলোকেশে যেন উথলে বেড়াচ্ছেন। অবশ্যই সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দেরও বিরাম নেই। যে ছোট লোকের বেটি তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে, তার যে কখনো ভালো হবে না, এই বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশী নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছেন। কারণ এবার ওরা একা এসেছে। কোনোবার পুজোয় আসে, বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ হাতে পান না। না, সত্য আর আসেনি।
এলোকেশী আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পইতে দিয়ে গেছে ভিটে এসে, তাও নবকুমার একা। দুই ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে সমারোহময় কাজের ধরনও নেই, নবকুমার শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো স্বাদ থেকেও থাকে, এলোকেশীর কথা ভেবে সে স্বাদ তুলে রেখেছে। সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই বরং কদিন ঝিকে রাত্রিরে থাকতে বললেই বেশ থাকতে পারবে সত্য, তাই থেকেওছে। ভারী তো মনীষী, সাধন সরল, তুড়ু খোকা ছাড়া পোশাকি নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে, তবু তাদের জন্যে পুকুরে জাল ফেলা হচ্ছে, টাটকা চিঁড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস, নাড়ু, পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীর, তক্তি ইত্যাদি করে যত রকম জানা আছে এলোকেশীর। একটু ভুল বলা হলো, যত রকম বানাতে জানা আছে সদুর, সব চলছে একধার থেকে। নাকে নল ছেঁচে যাচ্ছে সদুর। নীলাম্বর অবশ্য একাধবার বলেছেন, ওরে তোদের পেট টেট ভালো আছে তো? দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মানা বলে ঠাকুমার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছে। কিন্তু এলোকেশী সে কথায় কর্ণপাত মাত্র করছেন না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানো সম্পর্কে তার মনে লেশমাত্র ভয় আছে বলে মনে হচ্ছে না। বরং ঝঙ্কার দিয়ে বলে উঠেছেন, তুমি থামো তো, অসুখী বা হতে যাবে কেন? বালাই ষাট, আমি কি পচাপাত্য খাওয়াচ্ছি নাতিদের? অসুখ যদি হয় তো বলতে হবে ওদের গর্ভধারিণীর গুণেই হয়েছে। শহরে গিয়ে শহুরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আধ পেটা খাইয়ে খাইয়ে পেট মেরে রেখেছেন। সারা দিন মানে একবার বই দুবার ভাত নয়, আর আমি নবুকে 3 বার ভাত করে দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা, জিলিপি, তিলকুট, দোকান থেকে কিনে আনিয়ে রাখে সব। কেনা খাবারে ছেলেপিলের পেট ভরে কেন? সকালে একবার দুটো ফ্যান ভাত করে দিতে কি পোকা পড়ে হাতে? স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা। খিদের সময় ময়দা, দেখলে চোখ ফেটে জল আসে না ছেলেদের? নবু আমার একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদেছে। শুধু একবার আধবার বলতে চেষ্টা করেছিল, তার নবুর ছেলেদেরও যে কান্না আসে তা বলেছ ওরা তোমাকে? এলোকেশী সে কথাও উড়িয়েছেন। বলবে আর কোন সাহসে? যে খান্ডারনি মা, ভয়ে তার বিপক্ষ কথা একটা বলতে পারে? বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদিবা 2-1 পেটের কথা টেনে বার করছি, ছোটটা তো একেবারে তুখোড় পাকা, জানে কথা প্রকাশ পেয়ে গেলে মা আর আমার কাছে পাঠাবে না। আহা, প্রকাশেরই বা কি আছে? বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করছে। কোথাকার একটা অখদ্দে অবুদ্ধে ছুঁড়িকে তো পুষছে, তাকে পয়সা খরচ করে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে, সে তো গেল। নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে মেয়ে পড়াচ্ছে। বিদ্যাবতী, লীলাবতী। বলি চুরি ডাকাতের চেয়ে কমটাই বা তাহলে হলো কি করে? বাপের জন্মে শুনেছি সে কথা? ভদ্র ঘরের বউ যায় গুরুমশাইগিরি করতে। নীলাম্বর অবশ্য এ সংবাদে ছিটকে উঠেছিলেন। গাল দিয়ে নবকুমারের পিতৃশ্রাদ্ধ ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন নিজে গিয়ে খড়ম পেটা করে ছেলে বউকে গাঁয়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করেছেন, বলেছেন, না, গাঁয়ে নেওয়ার দরকার নেই, যা যা যাবার তা তো গেছি। ও বউর হাতের ভাত তো আর আমরা খাচ্ছি নে, মিথ্যে আর ধরা বাঁধায় দরকার কি? এ বরং বাইরে বাইরে আছে, এখানে থাকলেই তো পাড়া জানাজানি। ঘোমটা দিয়ে কোণে বসে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো সেই চেষ্টা দেখো। আখেরে বুড়ো বুড়িকে দেখবার একটা লোক তো চাই। এলোকেশী গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছ?
মায়ের ওপর মন বিষ করে তোলবার জন্যে মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি। তবে মায়াবিনীর যে মহামন্তর জানা, ছেলেরা মাতৃভক্তিতে ডগমগ। মন্তর নইলে আমার নিজের পেটের ছেলেটা অমন পর হয়ে যায়। সাধন সরল অবশ্য ভেতরের এত কথা জানে না। তারা প্রাণ ভরে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতার ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যি মায়ের উপর রাগ হচ্ছে তাদের। মার জেদের জন্যে যে কলকাতায় বাস, সেটা সবিস্তারে এবং স্বনিন্দে শুনছে তো উঠতে বসতে। তবে সদূর ন্যায্য কথা কয়। অবশ্য মামির সামনে তত নয়, কারণ এলোকেশীর রণরঙ্গিনী মূর্তিকে সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পায় ভাইপোদের। এলোকেশী সন্ধ্যার মধ্যে বিছানা নেন, শুধু ভাত বেড়ে দিয়ে কাছে বসে গল্প করে। বলে, ঠাকমার কথায় তো মাকে দুষছিস? বলি, মা যাই টেনে হিচড়ে নিয়ে গেছিল তাই না এই বয়সে এতটা পড়া করেছিস, ভালো ভালো করে পাশ করছিস। এখানে থাকলে হতো এসব? দেখছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এরই মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে, কেউ বা একটা ক্যালাসে ৩-৪ বছর ঘষ্টাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুনের ঘরের ছেলে আর চাষা ঘরের ছেলের তফাৎ বুঝবার কোনো উপায় আছে? সাধন ঠাকুমার মুখের বচন ঝেড়ে বলে, তাই এত এত দিন এত এত যুগ ধরে লোকে তো দেশগাঁই থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়া গায়ের ছেলে। তোদের দাদা মশাইয়ের কথা বলছিস? তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা। তিনি কি আর তোরই ঠাকুরদার মতন বদ্ধ জলা? তিনি হলেন নদীর মতো। শুধু পাড়া গায়ে কেন, শহর বাজারেই তার অনেকদিন পর্যন্ত কেটেছে। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস না? না তো। যাস না? আমি বলি, এখন তোর মা স্বাধীন হয়েছে হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা আবার একলা একলা কি করে স্বাধীন হলো? আমাদের দেশটার তো কেউই স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। শুধু কথাটা চট করে অনুধাবন করতে পারে না। বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন পরাধীন, গোরা সাহেবরা রাজা নয়? শুধু সবিষয়ে প্রশ্ন করে, ও মা শোনো কথা, ওদের রাজ্য, ওরা রাজা হবে না? বা, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের দেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি বরং করছে। আর মা বলেন, যে যার নিজের দেশের মালিক হবে এই নিয়ম। যারা পরের দেশে এসে লোভ করে সেখানে শেকড় গেড়ে বসেছে, তাদের শুধু অবাক হয়ে বলে, এইসব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামি যা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তোর বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্যক অর্থ বুঝতে না পেরেই বোধ করি সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করেন না, শুধু বলেন, সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার, পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তার দেশটাই যাদের পরাধীন, তার আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কে জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি নে। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুট্টে বিদঘুট্টে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো? কে রাজা কে প্রজা তার ভাবনা? আজন্ম পরাধীনতায় কাটল, স্বাধীনতা কাকে বলে তাই জানলাম না। তার মর্ম বুঝব কি চাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের নাকি আবার স্বাধীন পরাধীন। যাগে মরুগ্য সব কথা। তোর মা নাকি গুরুমশাইগিরি করতে যায় রে? সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাই করে, তারপরই সরল সহসা সবেগে বলে ওঠে, তো বলো না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন লুকোচুরি মিথ্যে কথা এর বাড়া পাপ নেই। তবে বাবাকে বলতে মানা,
বাবা পাছে মাকে যেতে নিষেধ করেন। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টারমশাই বলেছেন। শুধু চোখ কুঁচকে বলেন, মাস্টারমশাই কে? বা মাস্টারমশাই জানো না? ভবতোষবাবু, বাবাকে যিনি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা সেনা ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে? সাধন ভয়ে ভয়ে মাথা কাত করে। তার সঙ্গে বউ কথা কয়? সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে। ব্রহ্মজ্ঞানী হয়ে যাবার পরও তোদের বাড়িতে আসে সে? না, বাড়িতে আসে না, সরল গম্ভীরভাবে বলে। বাবা তো তার মান রাখেননি, বাড়িতে ঢুকতে বারণ করেছেন। তাই মা বলেন, বেশ, আমি তার বাড়ি যাব। মাস্টারমশাই কত উপকারী। শুধু গালে হাত দিয়ে বলে, তোদের কথা শুনে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি রে তুড়ো। ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসি তোদের মার আর দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা ত্রিভুবনে কেউ শোনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করছে বলে এখন জাতধর্ম নষ্ট করার পরও কি দরকার তার কাছে যাবার? যে কথা মনে আনাও পাপ, হঠাৎ তেমনি একটা সন্দেহ দংশন করে ওঠে সদুকে। তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে, পাঠশালা তো মাস্টারমশাই বানিয়েছে। বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসে। মাস্টারমশাই বলে, দিনভর গাল গল্প করে তাস খেলে আর কোঁদল করে নয়তো ঘুমিয়ে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলার তলায় দুপুরবেলায় ওই পাঠশালা খুলে দিয়েছে। তোমাদের মতন বড়রাও পড়তে আসে। শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, এ জন্মে যদি কখনো মরি তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো, আর তোর মার স্কুলে পড়ব। তা এখনই তো পড়তে পারো। পারবো, সেই একেবারে যখন চিতেই শোব তখন। নে, ভাত কটা যে পাতে পড়েই আছে। খাচ্ছি বাবা, রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাস নে। সাধন সদূর সেই হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আসতে বলে, পিসি, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? শুধু হঠাৎ চড়ে উঠে বলে, আমি কলকাতায় যাই আর এই বুড়ো বুড়ো দুটো না খেয়ে মরুক। আহা, চিরকালের জন্যে নাকি, দু একদিনের জন্য বেড়াতে। থাক বাবা, তুই যেতে বললি এই ঢের। বেড়াতে আর এর জন্মে কোথাও যাচ্ছি না। যাব তো চিরকালের জন্য সেই যমরাজার বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা কাজ করতে পারিস। কাউকে কিন্তু বলবি না, যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। বলছি, তোদের ওই বাগবাজারেই, তাই বলছি, ওখানে একটা বাসার ঠিকানা একটা চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহোৎসাহে বলে, কেন পারবো না, কত নম্বর বলো? লেখা আছে, দেব, কিন্তু শোন, কেউ যেন জানতে না পারে। জানতে না পারে? কেন বলো তো পিসি? পরে বলবো। হারিয়ে যাওয়া সত্য যখন বাড়ি ফিরল তখন সন্ধে হয়। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি থেকে নামল সত্য, সঙ্গে একটি গিন্নিবান্নি বিধবা। তুমি একটু দাঁড়াও বাছা, গার্ডনটাকে একে বিদায় করি বলে সত্য ভেতরে ঢুকে আসে। সুহাস তখন এ জানলা ও জানলা করে ছটফটিয়ে বেড়াচ্ছে। নবকুমার নিতাইয়ের বাড়ি থেকে ফেরেনি। সত্যকে দেখেই সুহাস প্রায় চেঁচিয়ে ওঠে, পিসিমা! সে স্বরে অভিযোগ। সত্য ব্যস্ত কণ্ঠে বলে, হবে, জবাবদিহি হবে। এখন গঙ্গা জলে হাত ধুয়ে আমার ওই হাত বাক্স থেকে 4 আনা পয়সা বার করে দিয়ে দেখি। গাড়ির কাপড়ের বাক্সটা ছোঁব না। আঁচলে গিঁট খুলে চাবিটা ফেলে দেয় সত্য সুহাসের সামনে। সুহাস স্বল্প ভাসিনি, নেহাত অস্থির হয়েই চেঁচিয়ে উঠেছিল। আর কথা বলে না, নিঃশব্দে আদেশ পালন করে। শুধু অলক্ষ্যে বারবার দেখে নেয় সত্যকে, রহস্যময়ী সত্যকে। গাড়ির ভাড়া দিয়ে গাড়োয়ানকে বিদায় করে সত্য সেই মেয়ে মানুষটিকে বলে, নাও বসো,
হাতে মুখে একটু জল দাও, একটু মিষ্টি মুখ করো, তবে যেও। মেয়ে মানুষটি হৃষ্টচিত্তে বলে, আবার মিষ্টি কেন মা? তোমার ঘরদোর দেখলাম, চিনে গেলাম, এই ঢের। তোমার মিষ্টি কথাই মিষ্টি মা, শুনলে শরীর শীতল হয়। তা হোক, তুমি আমার জন্য এতটি করলে, একটু মিষ্টি জল না খাইয়ে ছাড়ব না। বলে সত্য ফট করে গায়ের সিল্কের চাদরটা রেখে কলের ঘরে ঢুকে কাপড় সেমিজটা কেচে ফেলে ভিজে কাপড়েই ভাঁড়ারটা থেকে দুটো নারকেল নাড়ু বের করে এক ঘটি জল দিয়ে খেতে দেয়। মেয়ে মানুষটি বিদায় নিলে সত্য শুকনো কাপড় পরে ঘরে এসে বসে সুহাসকে উদ্দেশ্য করে বলে, তারপর আমার নামে হুলিয়া বেরিয়ে গেছে বোধ হয়। সুহাস অন্যদিকে ঘাড় ফিরিয়ে বলে, হুলিয়া আবার কি, পিসে মাসে অস্থির হয়ে বেরিয়ে গেলেন, এই পর্যন্তই। এই একদিনেই তোর পিসের কাছে আমার সব কীর্তি ফাঁস হয়ে গেল দেখছি। পাঠশালার খবরটা এ যাবৎ চেপে চুপে ছিলাম। সুহাস বোধ করি আজকের সুযোগে তার মনের সন্দেহটা প্রকাশ করে বসে। মুখ তুলে ঝপ করে বলে ফেলে, তা চাপাচাপি কি ভালো? এদিকে তো তোমরা নিজেরাই বলো স্বামী মেয়ে মানুষের দেবতা। সত্যর মুখে আসছিল, বলে, তোর যে দেখি স্বামী না হতেই স্বামী ভক্তি। কিন্তু সামলে নেয়। কে জানে মেয়েটার কপালে স্বামী আছে কিনা। নিরুপায় বুদ্ধিহীন মা তো কুমারী মেয়েকে বিধবা পরিচয় দিয়ে তার ভবিষ্যতের পায়ে কুড়ুল মেরে রেখে গেছে। এই রূপের ডালি মেয়ে, সভ্য নম্র, লেখাপড়ায় কত চাড়, এ মেয়েকে যে স্বামী পেত সে তো ধন্য হতো। কিন্তু হয়তো দুঃখিনীর ভাগ্য দুঃখেই যাবে। তবু মনে স্থির করে রেখেছে সত্য, শেষ অবধি লড়বে মেয়েটার জন্যে। তাই না ব্রহ্মজ্ঞানীদের সম্পর্কে ঔৎসুক্য সত্যর, তাদের সঙ্গে চেনা জানার বাসনা। ব্রহ্মজ্ঞানীরা নাকি খুব উদার। বাল বিধবা মেয়ের বিয়েতে নিন্দেও নেই তাদের। সত্য প্রথমে ভেবেছিল সত্য ঘটনা প্রকাশ করে দেবে সুহাসের কাছে, কুমারী পরিচয় স্কুলে ভর্তি করে দেবে তাকে। কিন্তু ৭-৫ ভেবে সে ইচ্ছে স্থগিত রাখতে হয়েছে। প্রথম তো এত আইবুড়ো মেয়ের কৈফিয়ত, জাত যাওয়ার অনেক প্রশ্ন আছে। তা সে হয়তো সত্য তার ন্যায় ভাষণের জোরে একরকম করে মানিয়ে নিত। গরিবের মেয়ের বিয়ে দিতে পারে না সমাজ, জাতটা নিয়ে নিতে পারে, এ তর্ক তুলত। কিন্তু বাধা অন্যদিকেও। এত বড় নিষ্ঠুর সত্য প্রকাশ হয়ে পড়লে মাকে কি ভাববে সুহাস? কোনোদিনই কি প্রাণ থেকে ক্ষমা করতে পারবে মাকে, যখন শুনবে কেবলমাত্র নিজের সুবিধার্থে তার মা কপালে দুর্ভাগ্যের ছাপ দেগে রেখে গিয়েছে, আজন্মকাল খাওয়া পড়া থেকে বঞ্চিত করে রেখেছে? মা কি ছোট হয়ে যাবে না তার চোখে, স্বার্থপরতায়, নির্মমতায়? সে যে মরার উপর খাঁড়ার ঘা। আর যদি মাকে সে দেবীর আসনে বেদিতে বসিয়ে রেখে থাকে, বিশ্বাসের, ভালোবাসার, ভক্তির নড়চড় না হয়, তাহলে হয়তোবা সত্যকেই সন্দেহ করে বসবে। ভাববে সত্যই এখন তার বিয়ের সুবিধে করতে। এসব ৭-৫ ভেবেছে সত্য সুহাসের সম্পর্কে। ভেবেছে থাক, আরও একটু জ্ঞান বুদ্ধি বাড়ুক, সত্যি মিথ্যে বোঝবার চোখ হোক, তখন দেখা যাবে। তাই এখন এদিক ওদিক দিয়ে না গিয়ে সত্য দোষ মেনে নেয়ার ভঙ্গিতে বলে, স্বামী দেবতা এ কথা শুধু আমরা কেন, ত্রিজগতের সবাই বলে। কিন্তু দেবতার অসন্তোষ ঘটানো তো দোষের রে। আমি পাঠশালা খুলে গুরুমশাইগিরি করছি শুনলে তোর পিসে অসন্তুষ্টের পরাকাষ্ঠা করবে বই তো নয়। অনর্থক রাগিয়ে দিয়ে লাভটা কি? তাকেই মনে যন্ত্রণা দেয়া। আর না বুঝে তুম করে যদি বারণ করে একটা দিব্যি দিলেশা দিয়ে বসে, তাতে তো বিপদ। সুহাস একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলে, তা পিসে মশাই যাতে রাগ করতে পারেন সে কাজ তোমার না করাই উচিত। সত্য সুহাসের এই সদ্বিবেচনার কথায় খুশি হয়। তবু সত্য মনে মনে একটু হাসে, ভাবে, তাই যদি উচিত হতো তবে তুই কোথায় থাকতিস রে বাপু? এত কথা ভাববার মতো বুদ্ধি বা পেতিস কোথা থেকে? কম লড়ালড়ি করতে হয়েছে ওর সঙ্গে তোর জন্যে? তোকে কাছে রাখা নিয়ে তো বটেই
তাছাড়া স্কুলে ভর্তি নিয়ে সাহেব স্কুলে পড়ালে মেয়েকে সে মেয়ের হাতে জল খাওয়া চলবে না, এ বলেও নিবৃত্ত করতে চেয়েছে নবকুমার। তবু সত্য ব্যাপারটা ঘটিয়ে তুলেছে। মনে পড়ে গেল সত্যর সেই কথাটা এই উচিত অনুচিতের প্রসঙ্গে। মুখেও আসছিল, সামলে নিল। মৃদু হেসে বলল, তুই তো দেখছি অনেক শিখে ফেলেছিস। হ্যাঁ, বলেছিস ঠিক, উচিত নয়, কিন্তু দেখ, সব নিয়ম সব ক্ষেত্রে খাটে না। কত স্বামী হরিনামে অসন্তুষ্ট হয়, হরিনাম শুনলে জ্বলে ওঠে। তা বলে তার স্ত্রী করবে না হরিনাম? তবে আবার তার কানের কাছে খোল পিটিয়ে সংকীর্তন করাও ভালো নয়। আসল কথা, যে কাজটা করতে যাচ্ছ আগে দেখবে সে কাজ ভালো কি মন্দ, সেই বিবেচনাটুকু রাখতে হবে। তারপর যতটা পারা যায় কাউকে না চটিয়ে সে কাজকে সামলে নিয়ে উদ্ধার করা। যারা পছন্দ করে না তাদের অগ্রাহ্যও করা হলো না, কাজটাও হলো। সুহাসকে কি একেবারে বড়র দলে ফেলেছে সত্য, তাই তার কাছে এত কৈফিয়ত? অথবা সুহাসকে উপলক্ষ করে সত্য নিজের মনকেই কৈফিয়ত দিচ্ছে? স্বামীর সঙ্গে লুকোচুরি করতে ভেতরে ভেতরে যে সূক্ষ্ম বিবেকের পীড়ন অনুভব করে সে, এই কৈফিয়ত তার জন্যে? সুহাস অবশ্য নিজেকে বড়ই ভাবে, পুরো একটা মানুষই ভাবে, তাই সত্যর কৈফিয়ত শুনেও আবার মতামত ব্যক্ত করতে সাহসী হয়। আর সত্যর কাছে আর যাই হোক সাহসী হতে বাধা নেই, তাই আসতে বলে, আমার তো মনে হয় হরিনামটা ভালো কাজ, সেটা বুঝিয়ে দিয়ে। সত্য হেসে ওঠে, বলে, কম বয়সে আমি তোর মতো করে ভাবতাম সুহাস, সব কিছু নিয়ে লড়াই করতাম, তক্ক করে অপরকে বুঝিয়ে ছাড়বার চেষ্টা করতাম। কিন্তু এখন বয়স বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে এটে বুঝেছি, অবিরত লড়াইয়ে কেবল শক্তি ক্ষয়। কাজের জন্য যে শক্তি থাকা দরকার, সেই শক্তির অনেকটা যদি তর্কেই খরচ করে ফেলি, তবে কাজটাই যে ঝিমিয়ে যাব। তাই যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, সেই পথই ধরি। তবে ওই যে বললাম, ক্ষেত্র বিশেষে, আর সেই বিশেষটা চেনবার চোখ চাই, বুঝলি? মেয়ে মানুষ কি মানুষ নয় বলে অনেক তক্ক করেছি, কিন্তু দেখেছি ক্রমশ সে তক্ক সমুদ্রে বালির বাঁধ। আমাদের এই পোড়া দেশে মেয়ে মানুষ আর অনেক জ্বালা। একটা সৎ কাজ করতে যাও, তাও পায়ে পায়ে বাঁধা। মাস্টারমশাই বলেন, অন্নদানের চেয়েও বড় পুণ্য বিদ্যাদানে। মানুষে আর জন্তু জানোয়ারের যে তফাৎ, সে তো ওই বিদ্যে থেকেই। নইলে প্রাণী মাত্রই তো খায়, ঘুমোয়, ছানা পাড়ে, মানুষ থেকে কীটপতঙ্গ পর্যন্ত। তা সেই বিদ্যে বস্তুটা যার মধ্যে এতটুকু আছে, তার উচিত আরেকজনকে সেই বিদ্যের ভাগ দেওয়া। এ জিনিস তো দানে কমে না, বরং বাড়ে। কিন্তু এসব কথা কজন বুঝতে চায় বল? চায় না। আগে ভাবতাম যা ঠিক তা সবাইকে বুঝিয়ে ছাড়ব, বুঝিয়ে সোজা করব। কিন্তু এখন বুঝতে শিখেছি, সে চেষ্টা হচ্ছে হাত দিয়ে হাতি মাপা, আকাশের তারা গোনা। তার চেয়ে নিজের বিবেচনায় যা ঠিক বলে বুঝব, করে যাবে এক মনে। একদিন না একদিন বুঝবে লোকে ঠিক কি ভুল। যারা বিরক্ত হয়েছে, অপছন্দ করেছে, তারাই মেনে নেবে। অনেকগুলো কথা একসঙ্গে বলে সত্য, একটু চুপ করে জিরিয়ে নেয়। সুহাস সেই অবসরে চট করে উঠে গিয়ে এক ঘটি মিষ্টির পানা এনে সত্যর মুখের সামনে ধরে। সত্যর ভেতরটা বোধ করি এমনি একটা শীতল পানীয় চাইছিল। কোন কালে বাড়ি থেকে বেরিয়েছে, বিনা বাক্যে ঢকঢক করে মিষ্টির জলটা খেয়ে নিয়ে মৃদু হেসে বলে, মনের কথা টেনে নিয়ে তেষ্টার জল দিতে শিখেছিস, আর তোর শেখবার কিছু বাকি নেই সুহাস। জগৎ সংসারে শুধু এইটুকু শিক্ষার সম্বল থাকলেই যথেষ্ট। সুহাস লজ্জায় মাথা হেঁট করে। সত্য তা তাকিয়ে দেখে। রূপে গুণে যেন আলো করা মেয়েটা, কিন্তু গুণ কি ছিল এমন? সত্যর মনে পড়ে প্রথম দিককার কথা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, আজ 49 পর্ব।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।